আজকে শুরু করছি অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা অ্যাভোগাড্রোর মোলের ধারণা নিয়ে আলোচনা অলরেডি অনেকটাই করেছি দুটো ক্লাসে। আজকে আমরা তৃতীয় পর্যায়ে আলোচনা করছি যে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটা অলরেডি আমরা পরিচিত হয়ে গিয়েছি। সেই অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে আমরা ডিফাইন বা কি শিখলাম, তার সংজ্ঞা কি দাঁড়াতে পারে। না, তোমরা তো জেনেছো পদার্থের আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে গ্রাম অণুর সংখ্যা পাওয়া যায়। সেই গ্রাম অণু পরিমাণে 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে। আর সেই সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলে জেনেছি। কাজে তার সংজ্ঞাটাও দাঁড়ায় কোনো মৌলিক বা যৌগিক পদার্থে 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এই সংখ্যাটাকে আমরা Na দ্বারা প্রকাশ করি। কেমন সাংকেতিক প্রকাশ? Na দ্বারা করা হয় কেন? Nটা হচ্ছে নাম্বার আর Aটা হচ্ছে তোমাদের অলরেডি জানা আছে, বিজ্ঞানী আমেদিও অ্যাভোগাড্রো নামানুসারে ব্যবহৃত হয়েছে। এই জন্য Na দ্বারা এটাকে সাংকেতিক প্রকাশ করা হয়। আর এর মান অলরেডি জেনে গিয়েছো, 6.022 ইন্টু 10⁻23। তাহলে এই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি। আরো একটা বিকল্প সংজ্ঞা, সেটাও তোমাদের ধারণার মধ্যে রয়েছে। তোমরা জানো গ্রাম পরমাণু, অর্থাৎ মৌলের পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পরমাণু বলে। সুতরাং বিকল্প সংজ্ঞা হিসাবে আমরা ভাবতে পারি যে কোনো মৌলিক পদার্থে 1 গ্রাম পরমাণুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা যায়। কেমন? তাহলে কোনো মৌলিক পদার্থে 1 গ্রাম পরমাণুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা যায়। অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। কেমন? তাহলে যে কোনো একটা সংজ্ঞা আমরা, অর্থাৎ ডেফাইনটা আমরা করতে পারি, ডেফিনেশন, যে অ্যাভোগাড্রো সংখ্যা সংজ্ঞা এভাবেই তোমরা তৈরি করবে। নেক্সট দেখো, আমরা এরপরে যেটা আরেকটা কথা আসছি যে অ্যাভোগাড্রো ধ্রুবক, এই শব্দটি মিনিং কি আসতে পারে? অ্যাভোগাড্রো ধ্রুবক না, অ্যাভোগাড্রো ধ্রুবক বলতে আমরা একটা কথা খুব সহজে বুঝে গেছি যে মোল যে ধারণাটা, এই মোল পরিমাণ যেটা, সেই মোল পরিমাণটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটাকেই মিনিং করে। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা মানটা যেটা বলেছি 6.022 ইন্টু 10⁻23, এই সংখ্যাটা কিন্তু মোল পরিমাণে আছে। সেই জন্য আমরা 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা মানটা সবসময় কিন্তু দেখেছি একই, ধ্রুবক। অর্থাৎ প্রতি মোলে 6.022 ইন্টু 10⁻23টি উপাদান কণা বর্তমান। তার মানে সেখানে পার্টিকেল নাম্বারটা সবসময় একটা ধ্রুবক সংখ্যা থাকছে। সে যে কোনো পদার্থে, সে মৌলিক হোক, যৌগিক হোক, কিংবা মৌল হতে পারে। সেটা আবার দেখো, এই পদার্থগুলো কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। যাই অবস্থায় থাক, প্রতি মোলে আমরা দেখছি
অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ কণা উপস্থিত থাকে। সেই জন্য এই রাশিটাকে অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা মানটা প্রতি মোলের ক্ষেত্রে ধ্রুবক। তার মানে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল, এই রাশিটাকে, এই আনুপাতিক রাশিটাকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলা যায়, অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবক কেন, এটাকে বললাম, নিশ্চিত ধরতে পারলে যে মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে প্রতি মোল, এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক, প্রতি মোলে অ্যাভোগাড্রো সংখ্যক কণা উপস্থিতি রয়েছে। সেই জন্য আমরা এই রাশিটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ধরতে পারি, অ্যাভোগাড্রো ধ্রুবক, যেটা নাম দেওয়া হয়েছে, তাই এটাকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। কেমন, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেলে এবার এই ধ্রুবকটা, হ্যাঁ, একক আছে, এই ধ্রুবকটি একক রয়েছে কি না, হচ্ছে পার মোল। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক পার মোল, MOL ইনভার্স 1। কেমন, এইভাবে আমরা অ্যাভোগাড্রো ধ্রুবকের কথা উল্লেখ করতে পারি। আর এর মান কত না, এর মান 6.022 into 10⁻23 পার মোল। এটি মাথায় রেখো। তাহলে এই হলো অ্যাভোগাড্রো ধ্রুবক, মোটামুটি হিসাবে মাথায় রাখো। এবার দেখো অ্যাভোগাড্রো ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলার কারণটা কি, একে আমরা সার্বজনীন ধ্রুবক বলি। তার মানে একটা কোশ্চেন আকারে দিচ্ছি, অ্যাভোগাড্রো ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কেন এটাকে আমরা সার্বজনীন ধ্রুবক বলে থাকি। না দেখো কারণটা আমরা বলতে পারি, হ্যাঁ, যে উত্তরের লিপিতে বলতে পারো যে কারণ নাম্বার 1, যে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় মৌলিক পদার্থে, হ্যাঁ, যে কোনো মৌলিক পদার্থে, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, পদার্থে 1 গ্রাম পরমাণুতে 1 গ্রাম পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে কতগুলো পরমাণু আছে, n সংখ্যক, n তো জানা অ্যাভোগাড্রো সংখ্যার মানটা, হ্যাঁ, যেটাকে সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করেছি 6.022 into 10⁻23। তেমনি দেখো যে কোনো মৌলিক বা যৌগিক, সে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থে 1 গ্রাম অণু, দ্যাট ইজ 1 মোল তে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, এটাও আমরা জানি। তেমনি দেখো যে কোনো 1 গ্রাম আয়ন, 1 গ্রাম আয়ন পরিমাণ আয়নে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন আছে, এও আমরা ক্যালকুলেশন করে শিখে গেছি। আবার দেখো আরো আমরা বলতে পারি
এটাও আমরা জানবো যে প্রমাণ চাপ ও উষ্ণতায়, দ্যাট ইজ এনটিপি বা এসটিপি, নর্মাল টেম্পারেচার প্রেসার অর স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তে 22.4 লিটার আয়তনে যে কোনো গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, Na সংখ্যক অণু থাকে। তাহলে এখানে চারটা ক্ষেত্র বললাম, মৌলিক পদার্থ বললাম, মৌলিক বা যৌগিক পদার্থ বললাম, তথা প্রথমে পরমাণুর সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রে অণুর সংখ্যা, তৃতীয় ক্ষেত্রে দেখো আয়নের সংখ্যা, চতুর্থ ক্ষেত্রে দেখো যে কোনো গ্যাসের 22.4 লিটার এনটিপিতে যদি আয়তনটা নেওয়া হয় তাতেও হচ্ছে অণুর সংখ্যা। সব ক্ষেত্রেই ধ্রুবক মান আছে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যক কণা রয়েছে। হ্যাঁ, তার মানে উপরের প্রতি ক্ষেত্রে হ্যাঁ অ্যাভোগাড্রো সংখ্যার মানটা একই, প্রতি ক্ষেত্রেই অ্যাভোগাড্রো সংখ্যার মান, দ্যাট ইজ Na মান একই, তাই একে অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়, সার্বজনীন ধ্রুবক বলা হয়। তাই অ্যাভোগাড্রো সংখ্যাকে জায়গা শর্ট হচ্ছে, আমি শর্ট করে লিখছি। তাই অ্যাভোগাড্রো ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয়। সার্বজনীন ধ্রুবক বলে। তা কেন সার্বজনীন ধ্রুবক বলে বিষয়টা নিশ্চিতভাবে আমরা পরিষ্কার হয়ে গেলাম। নেক্সট আইটেম, অর্থাৎ নেক্সট পয়েন্ট হচ্ছে গ্যাসের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। গ্যাসের গ্রাম আণবিক বা মোলার আয়তন, এটাও একটা ভালো শব্দ। হ্যাঁ, এই রাশিটাও একটা খুব ভালো বিষয়, এটা মাথায় রাখবে। গ্রাম আণবিক মানে কি? গ্রাম অণু, গ্রাম আণবিক ওজন, তার মানে আণবিক ওজন পরিমাণ গ্যাসের আয়তন। এটা খুবই ভাইটাল বিষয়, মাথায় রাখতে হবে। যে দেখো গ্যাসের আয়তন উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে, সেজন্য যে আমরা একাধিক গ্যাসের মধ্যে যখনই তুলনা করব, সেই বিভিন্ন গ্যাসগুলোর উষ্ণতা ও চাপের মান উল্লেখ করতে হবে। ধরো একাধিক গ্যাসে আণবিক ওজন নিলে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন জানি 44, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন, হাইড্রোজেনের আণবিক ওজন 2, কেমন, অক্সিজেনের আণবিক ওজন 32। এবার এগুলোকে গ্রামে প্রকাশ করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ওজন, হাইড্রোজেনের 2 গ্রাম, অক্সিজেনের 32 গ্রাম, প্রত্যেকটা গ্রাম আণবিক ওজনটা হয়ে গেল। এবার এদের প্রত্যেকের এই আয়তনটাকেই বলা হচ্ছে গ্রাম আণবিক আয়তন। তবে মাথায় রাখতে হবে এর যে গ্রাম আণবিক আয়তন, কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন বা অক্সিজেন যখনই বলবো, এক্ষেত্রেও উষ্ণতা চাপ যে পরিমাণ থাকবে, এখানেও সেই উষ্ণতা সেই চাপে, এই তৃতীয় অক্সিজেনের ক্ষেত্রেও ওই উষ্ণতা ওই চাপে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট চাপে ওই আয়তনটাকে প্রকাশ করা হবে। তার মানে ডেফিনেশনটা আসছে, দেখো, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, অর্থাৎ একই উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক ওজনের আয়তনটাকেই
গ্যাসের 1 মোল, অবশ্যই আগে 1 মোল কথা লিখলে শুনতে ভালো লাগে, যে কোনো 1 মোল গ্যাসের প্রমাণ একই উষ্ণতা ও চাপে, আমি এটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো একই উষ্ণতা ও চাপে 1 মোল মানে 1 গ্রাম আণবিক ওজন, গ্রাম আণবিক ওজন। আমি পরিষ্কার এবার মুছে দিয়ে কাটাকুটি লেখাটা পরিষ্কার হবে না, সেই জন্য আবার একবার পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল বা 1 গ্রাম আণবিক ওজন, যাকে গ্রাম অণু বলে, 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকেই মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলা হয়। তার মানে ধরো একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে আমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তনটা বের করতে পারলে সেই আয়তনটাই হবে তার মোলার আয়তন। এবার দেখো পার্টিকুলার যদি ওই উষ্ণতা ও চাপ এনটিপি বা এসটিপি তে নিয়ে নিই, তখন কিন্তু ওই মোলার আয়তনের মান হবে 22.4 লিটার। অর্থাৎ এনটিপি বা এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। এটা মনে রাখতে পার্টিকুলার এইটা। তাহলে মোলার আয়তন কাকে বলবো না, গ্যাসের আণবিক ওজনটাকে গ্রামে লিখলে সেই গ্রাম পরিমাণের আয়তনটাই হবে তার মোলার আয়তন। তার মানে গ্রাম আণবিক ওজনের পরিমাণের গ্যাসের আয়তনটাই হচ্ছে মোলার আয়তন, আর এনটিপি তে ওই মোলার আয়তনের মানটা 22.4 লিটার। তার মানে আণবিক ওজনের আয়তন সবসময় 22.4 লিটার হবে যদি উষ্ণতা চাপটা এনটিপি তে থাকে বা এসটিপি তে থাকে। এনটিপি বা এসটিপি ক্ষেত্রে এনটিপি বা এসটিপি, দ্যাট ইজ এটাকে স্ট্যান্ডার্ড অবস্থা বলা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তে উষ্ণতা কত থাকবে সবসময় মাথায় রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, এবং চাপকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরা হয়। এনটিপি বা এসটিপি পরিমাণে যখনই উষ্ণতা চাপের পরিমাণটা উল্লেখ করবে এটা মাথায় রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা ধরা হয়। নেক্সট হচ্ছে আমরা পরের টপিক ধরছি পদার্থের আণবিক ওজন নির্ণয়। এটা অলরেডি তোমরা কিছু কিছু কথা ছোট ক্লাসে শিখেছো। আণবিক ওজন নির্ণয়, তো অণু তো দু রকমের হয়, মৌলিক অণু এবং যৌগিক অণু। সাধারণভাবে আমরা মৌলিক পদার্থের তথা মৌলিক অণুর আণবিক ওজন নির্ণয় করব কেমন করে। ধরো একটি মৌলিক পদার্থের আণবিক সংকেত ধরো xn, x টা মৌলের চিহ্ন আর n টা হচ্ছে মৌলের পারমাণবিকতা অথবা অণুর মধ্যে পারমাণবিকতা, n হচ্ছে অ্যাটমিসিটি পারমাণবিকতা, দ্যাট ইংরেজিতে বলে অ্যাটমিসিটি। তার মানে মৌলিক অণুর একটি অণুতে যতগুলো পরমাণু আছে n সংখ্যক পরমাণু আছে,
যেমন সালফারের পারমাণবিকতা 8, তাহলে সালফার অণুর সংকেত হবে S8। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এইটা এবারে আণবিক ওজন বের করব। তার মানে এই আণবিক সংকেত ওজন থেকে বলা হয়, আণবিক সংকেত থেকে ওজনটা বের করা হয়। অতএব উহার আণবিক ওজন কিরকম বেরোবে না X মৌলের পারমাণবিক ওজন গুণিতক পারমাণবিকতা। as for example, সালফারের আণবিক ওজন সালফার S8 এর আণবিক ওজন বেরাবে কিরকম না আণবিক ওজন সমান সালফারের পারমাণবিক ওজন S এর পারমাণবিক ওজন গুণিতক পারমাণবিকতা। S এর পারমাণবিক ওজন 32 গুণিতক 8 সমান 8 × 16 8 × 24 256 হচ্ছে। তাহলে এইভাবে মৌলিক অণুর আণবিক ওজন বের হবে, দ্যাট ইজ মৌলিক পদার্থের আণবিক ওজন বের হবে। নাম্বার 2, সেকেন্ড ফেজ, যৌগিক পদার্থের আণবিক ওজন। তাহলে দেখ এরপরে 2 নম্বরে আমরা বলছি যৌগিক অণুর আণবিক ওজন। তা ধরে নাও একটা যৌগিক, ধরিলাম একটি যৌগিক পদার্থের আণবিক সংকেত পদার্থের আণবিক সংকেত সমান AX BY। এখানে x আর b টা কি না এখানে x সমান a মৌলে ক্যাপিটাল A মৌল আর b মৌল আছে। a মৌলে হচ্ছে যাকে বলা হচ্ছে গ্রাম পরমাণু সংখ্যা। অলরেডি আমরা এটাও জেনে গেছি, গ্রাম পরমাণু সংখ্যা আগের টপিকে আলোচনা করেছি, গ্রাম পরমাণু সংখ্যা। আর y হচ্ছে b মৌলে গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে উহার আণবিক ওজন, অতএব ওই যৌগের আণবিক ওজন ইজিক্যাল টু দেখো এর পারমাণবিক ওজন, এ মৌলের পারমাণবিক ওজন গুণিতক x যুক্ত b এর পারমাণবিক ওজন, b এর পারমাণবিক ওজন ইনটু y। যদি ধরো a মৌলের পারমাণবিক ওজন স্মল a, b মৌলের পারমাণবিক ওজন স্মল b হয়, তাহলে এর আণবিক ওজনের মানটা কত হবে ax + by। as for example, সালফ্রিক অ্যাসিডের আণবিক ওজন বের করতেছি। দেখো H2SO4 एग्जांपल, সালফ্রিক অ্যাসিডের আণবিক ওজন নির্ণয় করছি। না হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1 গুণিতক হাইড্রোজেনের গ্রাম পরমাণুর সংখ্যা 2 যুক্ত সালফার এর পারমাণবিক ওজন 32 গ্রাম পরমাণুর সংখ্যা 1 যুক্ত অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16 গুণিতক ওর হচ্ছে গ্রাম পরমাণুর সংখ্যা 4 অক্সিজেনের। এটাকে যোগ করে দেখো 2 32 2 34 হলো আর 64 যোগ করলে 98। তাহলে এইভাবে একটা যৌগিক পদার্থের আণবিক ওজন নির্ণয় করা যেতে পারে। নেক্সট পয়েন্ট আমরা আসছি, দেখো সংকেত ভর, ফর্মুলা ওয়েট। সংকেত ভর কথাটা একটা মাঝে মাঝে ব্যবহার করতে দেখবে। এই সংকেত ভর কথাটি কখন ব্যবহৃত হয় না আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অলরেডি জেনে গিয়েছি, সেইখানেও তোমরা শুনেছো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব থাকে না, একটি অণুর অস্তিত্ব থাকে না। অসংখ্য ক্যাটায়ন আর অ্যানায়ন সম্মিলিত হয়ে পরস্পর স্থির তড়িতাকর্ষণ বল তথা
তড়িৎযোজ্যতার মাধ্যমে যুক্ত হয়ে একটা দৈত্যাকার অণু সৃষ্টি করে। তার মানে একটা কোনো নির্দিষ্ট অণু থাকে না, অনেকগুলো ক্যাটায়ন অ্যানায়নের সম্মিলিত রূপ। এই রূপ পদার্থগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আণবিক সংকেত ভর কথাটির জায়গায় শুধু সংকেত ভর ব্যবহৃত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নাই। তাই এক্ষেত্রে আণবিক ভর এর পরিবর্তে সংকেত ভর আণবিক ভর এর পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয়। শুধু সংকেত ভর শব্দটি ব্যবহৃত হবে। যেমন সোডিয়াম কার্বনেট একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, বা সোডিয়াম ক্লোরাইড, তোমরা জানো NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অথবা আমরা যেটা বললাম সোডিয়াম কার্বনেট একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এর আণবিক ভর বললে ভুল হয়ে যাবে, সেজন্য এর কি বলবো, সংকেত ভর। এবার এই সংকেত ভরের মানটা কি রকম না, আণবিক ভর যেভাবে নির্ণয় করেছিল একই নিয়ম। এখানে সোডিয়াম পরমাণুর সংখ্যা, হ্যাঁ দ্যাট ইজ, এটা কি গ্রাম পরমাণুর সংখ্যা, আর সোডিয়ামের পারমাণবিক ওজন, সোডিয়ামের পারমাণবিক ওজন গুণিতক ওর গ্রাম পরমাণুর সংখ্যা যুক্ত কার্বনের পারমাণবিক ওজন ইনটু ওর গ্রাম পরমাণুর সংখ্যা যুক্ত অক্সিজেনের পারমাণবিক ভর ইনটু ওর গ্রাম পরমাণুর সংখ্যা 3। তাহলে এবার সোডিয়ামের পারমাণবিক ওজন তো আমাদের জানা আছে 23 গুণিতক 2 যুক্ত কার্বনের পারমাণবিক ওজন 12 ইনটু 1, অক্সিজেনের পারমাণবিক ওজন 16 ইনটু 3, এটা যোগ করলে দেখবে 106 আসবে। তাহলে এইভাবে সংকেত ভর কথাটি বুঝতে পারলে। এবার দেখো আমরা গুটি কয়েক অঙ্ক করব। তার আগে একটা প্রবলেম তোমাদের জানাচ্ছি, যে আমরা তো জানি মৌলের পরমাণুগুলোর ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক ভর সংখ্যা শব্দটা ব্যবহার করেছি সব ক্ষেত্রে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল। যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা সবসময় হয়, তার মানে সমস্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যার মান পূর্ণ সংখ্যা হওয়া সত্ত্বেও মৌলের পারমাণবিক ওজন ভগ্নাংশ হয় কেন অধিকাংশ ক্ষেত্রে। তাহলে দেখো, হ্যাঁ মৌলের ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হলেও পারমাণবিক ওজন ভগ্নাংশ হয় কেন? না আমরা জানি সাধারণ মৌলের মধ্যে ওর বিভিন্ন আইসোটোপগুলো সংমিশ্রিত অবস্থায় থাকে। কাজেই যখন পারমাণবিক ওজন কথাটি নির্ণয় হবে, তখন ওই মৌলটির মধ্যে উপস্থিত আইসোটোপগুলির ভর সংখ্যার গড় মানটা হবে। আর এই ভর সংখ্যার গড় মান সাধারণত ভগ্নাংশ মানই হয়, কখনোই পূর্ণ সংখ্যা সাধারণত হয় না। যাদের আইসোটোপ নেই যে মৌলের, কেবলমাত্র তার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হতে পারে। নাহলে আইসোটোপ আছে এমন মৌলগুলো সবসময় কিন্তু পারমাণবিক ওজন ভগ্নাংশই হবে। সেই জন্য সবসময় মাথায় খেয়াল রেখো যে পূর্ণ সংখ্যা, ভর সংখ্যাটা পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু পারমাণবিক ওজন পূর্ণ সংখ্যা সাধারণত হয় না, ভগ্নাংশ হয়। তার ওই একটাই কারণ, আবার এবার মনে করে দিচ্ছি,
যে সাধারণ মৌলের মধ্যে বিভিন্ন আইসোটোপগুলি নির্দিষ্ট পরিমাণে সংমিশ্রিত অবস্থায় থাকে। যেমন হাইড্রোজেন মৌলের মধ্যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম এগুলো মিশ্রিত থাকে। তেমনি ক্লোরিন, যেমন প্রকৃতির মধ্যে যে ক্লোরিন মৌল রয়েছে ওর মধ্যে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 এই দুটো আইসোটোপ নির্দিষ্ট পরিমাণে সংমিশ্রিত থাকে। এবার সেই পরিমাণগুলোর ভর সংখ্যার যে গড় মানটা বের করবে সেটাই তার পারমাণবিক ওজন হবে, এবং সেই গড় ভর সংখ্যা সেটা সাধারণত ভগ্নাংশই হবে। সাপোজ ধরো আমরা ক্লোরিনের বিষয়টা আলোচনা করছি, যেমন ক্লোরিন মৌলের মধ্যে ক্লোরিন 35 থাকে 77% এর মতো। ক্লোরিন 35 আছে 77% এবং ক্লোরিন 37 থাকে, বাকিটা 100 থেকে বিয়োগ করলে কত, 23%। তাহলে ওদের ক্লোরিনের পারমাণবিক ওজন কত হবে? না, ওদের গড় মান হবে, ভর সংখ্যা গুলো গড় মান, ভর সংখ্যা 35 প্রথমটা, প্রথম আইসোটোপের ভর সংখ্যা 35 আর আছে কত, 77। তাহলে 35 গুণিতক 77 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে ভর সংখ্যা 37 আছে, 37 গুণিতক কত পরিমাণ রয়েছে, 23, অর্থাৎ 23 ভাগ, আর মোট ভাগটা কত, 100 ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, গড় মানটা পাওয়া যাবে, ভর সংখ্যার গড় মান। এটা ক্যালকুলেশন করলে প্রায় দেখবে 35.46, যেটা একটা ভগ্নাংশ, এটাকে আমরা প্রায় ধরি, সাধারণত ব্যবহারের সময় ধরি 35.5, অর্থাৎ 35 হচ্ছে ক্লোরিনের পারমাণবিক। তাহলে এই কারণে ক্লোরিন যে কোনো মৌলের ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হলেও পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর সাধারণত ভগ্নাংশ হয়ে থাকে। তাহলে মোটামুটি বুঝতে পারলে ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হয় কেন সেটা তো জানলে। নিউট্রন আর প্রোটন সংখ্যার সমষ্টি, আর এগুলি সবসময় পূর্ণ সংখ্যা হয়, কখনো ভগ্নাংশ হয় না, সেই জন্য ভর সংখ্যা পূর্ণ সংখ্যা। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই মৌলের কনসেপ্ট অর্থাৎ মৌলের ধারণা সম্পর্কে বিষয়টি সমাপ্ত করলাম। এখানে আরেকটি কথা বলছি, কয়েকটি তোমাদের গাণিতিক সমাধান করতে বলবো, আগেও করিয়েছি, আবার দেখো 2-4টি অঙ্ক করে দিচ্ছি। যেমন 1.8 গ্রাম জলে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? এই অঙ্কটি করতে পারবে। জলের আণবিক ওজন কত? না 18। জলের আণবিক ওজন 18 কি করে হলো? না 1 গুণিতক 2 যুক্ত 16 অর্থাৎ 18। তাহলে অতএব 1 গ্রাম অণু জল সমান কত হবে? 18 গ্রাম জল। 18 গ্রাম জল, তার মানে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? না অ্যাভোগাড্রো সংখ্যক। অতএব 18 গ্রাম জলে 6.022 into 10 to the power 23 টি অণু থাকে। তাহলে 1.8 গ্রাম জলে কতগুলো অণু থাকবে? না 6.022 into 10 to the power 23 বাই 18 গুণিতক 1.8, ঐকিক নিয়মে বের করলে যা দাঁড়ায় এটা সমাধান করবে। 10 নিচে নেমে গেল, 18 কেটে গেল, তাহলে 10 দিয়ে ভাগ হলে কি হবে? 6.022 into 10 to the power 22। সূচকের অঙ্ক থেকে আনো, 23 থেকে 1 বিয়োগ হয়ে গেল, কেমন? তাহলে এতগুলো অণু থাকে, অতএব অণুর সংখ্যা বলে উত্তরটা লিখবে, জলে অণুর সংখ্যা সমান 6.022 into 10 to the power 22 এত সংখ্যক অণু থাকে। এরপর দেখো আরেকটি অঙ্ক করাচ্ছি। নেক্সট অঙ্ক, আমার 11.5 গ্রাম সোডিয়ামে 11.5 গ্রাম হচ্ছে সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত? সোডিয়ামে পরমাণু
সংখ্যা কত পারা উচিত? না সোডিয়ামের পারমাণবিক ওজন কত? না হচ্ছে 23। যে সোডিয়ামের পারমাণবিক ওজন সমান 23, এটা তোমাদের জানা আছে। উত্তরটা করছি। তাহলে অতএব 23 গ্রাম সোডিয়াম, ওটাকে গ্রামে লিখলে কি বলে? 1 গ্রাম পরমাণু সোডিয়াম, 1 গ্রাম পরমাণু সোডিয়াম। তার মানে আমরা বলতে পারি 1 গ্রাম পরমাণু সোডিয়ামে কতগুলো ইলেকট্রন থাকে, পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অতএব 23 গ্রাম সোডিয়ামে তোমার 6.022 × 10⁻23 টি সোডিয়াম পরমাণু আছে, পরমাণু থাকে। তাহলে আমার কত ছিল? 11.5 গ্রাম সোডিয়াম দেওয়া আছে। সোডিয়ামে 6.022 × 10⁻23/23 দিয়ে ভাগ হবে আর 11.5 দিয়ে গুণ হবে। ঐকিক নিয়ম। আমি এখানে 2 লাইনে ঐকিক নিয়ম শর্টে করতেছি, মাঝে একে থাকে কত, তারপরে তো 3 লাইনে করা হয়, তো সংক্ষিপ্ত নিয়মেই করবে। তাহলে এটা দশমিক তুলে দাও 10। এবার দাদা এটাকে কাটলে পরিষ্কার বুঝতেই পারছো কত দিয়ে কাটবে। আমরা যদি এটা না কাটতাম তাহলেও হতো। কিভাবে দেখো, 5 2 10, 5 2 10, 5 3 15, তাহলে 23 23 কেটে গেল। কারণ ঠিক আছে, এটা দিয়ে ভাগ করলে 3.011 × 10⁻23 এতটি সোডিয়াম পরমাণু থাকে। তাহলে কতগুলো পরমাণু আছে? পরমাণুর সংখ্যা বেড়ে গেল। অতএব 11.5 গ্রাম সোডিয়ামে এতগুলি 3.011 × 10⁻23 টি সোডিয়াম পরমাণু বর্তমান। তাহলে আমরা দুটো অঙ্ক করলাম। নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, 3 নম্বর প্রবলেম। 70 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা কত? গ্রাম পরমাণু সংখ্যা কত? আমরা গতদিন গ্রাম পরমাণু সংখ্যা আর আইটেমটা বের করিয়েছিলাম, মনে আছে? যে ওই মৌলের ওজন বাই গ্রাম পারমাণবিক ওজন। অর্থাৎ দেখো, গ্রাম পরমাণু সংখ্যা, কোন মৌলের গ্রাম পরমাণু সংখ্যা, এখানে জড়িয়ে যাচ্ছে, গ্রাম পরমাণু সংখ্যা সমান ওর গ্রাম ওজন, কার? ওই মৌলটা, ডিভাইড বাই গ্রাম পারমাণবিক ওজন। তাহলে এখানে কত রয়েছে? না 70 গ্রাম রয়েছে। আর নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ওজনটা কত? নাইট্রোজেন হচ্ছে কত? 14 2 28, 14। যেহেতু n এর পারমাণবিক ওজন সমান 14, তাহলে এখানে 14 এবং তাকে গ্রামে প্রকাশ করলে 14 গ্রাম। ক্যালকুলেশন কত হবে? 5। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কত হচ্ছে? 5। তাহলে 5 গ্রাম পরমাণু রয়েছে। ওকে, বুঝতে পারলে? তাহলে 70 গ্রাম নাইট্রোজেনে কতটা পরমাণু রয়েছে। নেক্সট আরেকটা অঙ্ক করেছি, দেখো 9 গ্রাম বরফে আমরা 4 নম্বর অঙ্ক হচ্ছে 9 গ্রাম বরফে কতগুলি জলের অণু আছে? H2O অণু বর্তমান। এর সঙ্গে প্রশ্ন দিচ্ছি, অ্যাডিশনাল একটা কোশ্চেন দিচ্ছি। ইয়াতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা
কত, কেমন? কত না বলে বলো, নির্ণয় করো। হাইড্রোজেনের সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে এই আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা করতে হবে। তাহলে বরফের সংকেত কি? জলেরই সংকেত হবে, H2O। তার মানে এর আণবিক ওজন কত? 18। তাহলে অ্যানসার করছি, দেখো বরফের আণবিক ওজন 18। তাহলে দেখো আমরা বলতে পারি অতএব 1 গ্রাম অণু বরফ সমান কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম বরফে 6.022 into 10 to the power 23 টি অণু আছে। আর কত গ্রাম বরফ দেওয়া আছে? 9 গ্রাম। তার 9 গ্রাম বরফে 6.022 into 10 to the power 23 টি অণু আছে। ও আচ্ছা, এটা ক্যালকুলেশন করতে হবে 18 দিয়ে ভাগ আর 9 দিয়ে গুণ। তাহলে 9 2 18, এবার 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3.011 into 10 to the power 23 টি অণু আছে। তাহলে অণুর সংখ্যা বেরিয়ে গেল, ওয়াটার মলিকুলের সংখ্যা। আবার দেখো একটা জলের অণু বা বরফের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? না, দুটি। সংকেতেই দেখছো দুটি পরমাণু আছে। তাহলে এই অণুর সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। আর প্রতিটি জলের অণুতে একটা করে অক্সিজেন পরমাণু থাকে, তাহলে জলের অণুর সংখ্যা যত হবে অক্সিজেন পরমাণুর সংখ্যাও তত হবে। তাহলে আমরা এর পরের জায়গাতে বলতে পারি অতএব ইহাতে এটা উপরে লিখে করাচ্ছি, দেখো এরপরে স্টেপটা করছি। যেহেতু একটি বরফের দ্যাট ইজ H2O অণুতে দুটি H এবং একটি অক্সিজেন পরমাণু থাকে, অতএব 9 গ্রাম বরফে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? না, বরফের অণুর সংখ্যার দ্বিগুণ, দ্যাট ইজ 3.011 into 10 to the power 23 গুণিতক 2 সমান কত হচ্ছে? না 6.022 into 10 to the power 23 এতটি হবে। এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? না, যতগুলো বরফের অণুর সংখ্যা ছিল তার মানে 3.011 into 10 to the power 23 টি এতগুলো পরমাণু অক্সিজেন থাকবে। তাহলে তিনটে ফেজ হয়ে গেল উত্তর, তিনটে উত্তর। কেমন? ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় পরিষ্কার হয়ে গেলাম, 4টা অঙ্ক করলাম। এছাড়া আমরা কিছু অঙ্ক আরো বই থেকে নিজেরা করব। সেরকমই প্রস্তুতি অবশ্যই তোমরা নেবে। নাম্বার 5 আরো একটা যদি অঙ্ক দিই তোমরা পারবে আশা রাখছি। যে দেখো নাম্বার কত হবে? 4টা করেছি তো। 5 নম্বর, 36 গ্রাম জলে 36 গ্রাম জলে আমরা গ্রাম অণু বা মোল সংখ্যা, গ্রাম মোল সংখ্যা কত? 36 গ্রাম জলে গ্রাম অণু বা গ্রাম মোল MOL সংখ্যা গ্রাম মোল সংখ্যা নির্ণয় করো। ইহাতে মোট কতগুলি পরমাণু আছে? মোট
পরমাণুর সংখ্যা কত, মোট পরমাণুর সংখ্যা কত। এই একটা অঙ্ক দেখো, এটা আমরা করতে পারি, সহজেই করতে পারি না। জলের, হ্যাঁ, জলের আণবিক ওজন সবাইরই জানা আছে, এটা পারা উচিত 18। অতএব 18 গ্রাম জল যদি লিখি, ওটাকে গ্রামে লিখলে কি বলে না 1 গ্রাম অণু, 1 গ্রাম মোল, বা গ্রাম অণু এটাকে বলা হয়, এটাকে বলে গ্রাম অণু বা 1 গ্রাম মোল। তাহলে কত গ্রাম জল দেওয়া আছে না 36 গ্রাম। তার 36 গ্রাম জল সমান ঐকিক নিয়মের মতো লিখলে কি দাঁড়াবে না 36/18 গ্রাম মোল। অর্থাৎ হ্যাঁ, এদিক থেকে কি বেরোচ্ছে 18 দিয়ে 36, দ্যাট ইজ 2 গ্রাম অণু। অথবা গ্রাম অণুর সংখ্যা সমান ওই পদার্থটার গ্রাম ওজন বাই গ্রাম আণবিক ওজন ভাগ করলেও পাওয়া যাবে। ওজন কত আছে 36 আর আণবিক ওজন 18, আর তার মানে গ্রামে লিখলে 18 গ্রাম, তার মানে 36 গ্রাম বাই 18 গ্রাম সমান কত আসবে 2, একই উত্তর আসবে। হ্যাঁ, তো তাহলে এত গ্রাম অণু। এবার লক্ষ্য করো, এত গ্রাম অণু, হ্যাঁ এত গ্রাম অণু মানে কত 2 গ্রাম অণু রয়েছে। এবার মোট পরমাণুর সংখ্যা বের করতে হবে না। আগে দেখো অণুর সংখ্যাটা জেনে নিতে হবে না। 1 গ্রাম অণু যে কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 1 গ্রাম অণু জলে 6.022 × 10⁻23 টি অণু থাকে। কেমন? আর এক্ষুনি বের করলাম এটা কত 2 গ্রাম অণু, 2 গ্রাম অণু ছিল, তাহলে 2 গ্রাম অণুতে কত থাকবে না ওর দ্বিগুণ হবে, into 2, that is 12.044 into 10⁻23। এরপর দেখো মোট পরমাণুর সংখ্যা বের করতে বলেছে। এখন জলের আণবিক সংকেত কি জানা আছে না 2। তাহলে এতে 2 গ্রাম পরমাণু হাইড্রোজেন আছে আর 1 গ্রাম পরমাণু কত কি রয়েছে অক্সিজেন। তার মানে একটা অণুতে 3টে পরমাণু আছে, তার মানে প্রতিটা অণুতে 3টে পরমাণু আছে। তাহলে এতগুলো অণুতে কত পরমাণু থাকবে না 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে উত্তরটা হয়ে যাবে। যেহেতু H2O এর একটি অণুতে মোট 2 + 1 বা 3টি পরমাণু থাকে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে অতএব কত সংখ্যক পরমাণু আছে, অতএব 12.044 × 10⁻23 টি জলের অণুতে মোট পরমাণুর সংখ্যা কি হবে বলতো না এই অণুর সংখ্যাকে 3 দিয়ে গুণ করতে হবে। সংখ্যা সমান 12.044 × 10⁻23 গুণিতক 3 এতটি সমান গুণ করলে দেখো 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, 3 × 4 = 13, 3 × 12 = 36 × 10⁻23 টি অণু থাকে। তাহলে এই রকমই একটা অঙ্ক করতে পারলে করলে। নেক্সট আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো এনটিপিতে বা এসটিপিতে 51 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত, অর্থাৎ মোলার আয়তন থেকে বের করতে হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 যে এনটিপিতে 51 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে। না আমরা তো জানি এনটিপিতে বা এসটিপিতে
মোল দ্যাট ইজ গ্রাম অণু। যে কোনো গ্যাসের, যেমন অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে দেখো 1 গ্রাম অণু মানে আণবিক ওজনটাকে গ্রামে লিখলে, অ্যামোনিয়ার আণবিক ওজন কত? 17, 14 আর 3 যোগ করলে, তাহলে অ্যামোনিয়ার আণবিক ওজন সমান 14 যুক্ত 3 সমান 17। তাহলে অতএব 1 মোল অ্যামোনিয়া সমান কত? না 17 গ্রাম। অতএব দেখো 1 গ্রাম অণু অ্যামোনিয়া সমান 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া দ্যাট ইজ 1 মোল, তার আয়তন 22.4 লিটার। তাহলে তুলনা করে লিখতে পারি অতএব এনটিপি তে 17 গ্রাম অ্যামোনিয়া দ্যাট ইজ 1 মোল অ্যামোনিয়া বা 1 মোল অ্যামোনিয়া ব্র্যাকেটে রেখে দিলাম, এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে এনটিপি তে 51 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে? ক্যালকুলেশন করো, 22.4 গুণিতক 51/17 লিটার। 17 3 51, 3 দিয়ে গুণ করলে, হ্যাঁ 17 3 51, এবার একে 3 দিয়ে গুণ করলে 3 4 12 বের করবে তোমরা, হ্যাঁ 3 4 12 66 কে 67.2 লিটার। তাহলে এতটা হয়ে গেল, কেমন? ঠিক আছে। তাহলে এইভাবে আরো কিছু অঙ্ক আমি নেক্সট টাইমে কিছু কিছু করিয়ে দেব, পরের ইউনিটে করাবো।